অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল। জিয়ার আমলে শুরু হয় ভোট চুরির রাজনীতি, বললেন প্রধানমন্ত্রী। বিচার অঙ্গনে মিছিল সমাবেশ করলে আদালত অবমাননা। হাইকোর্টের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। ইউনূসের পক্ষে ফেসবুকে হিলারির প্রচার। বাংলাদেশে এসে বিচার পর্যবেক্ষণের আহ্বান দুদক আইনজীবীর। সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর সাফাই, কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু কাল। দলে ফিরলেন এনামুল। ইনজুরির ধকল কাটিয়ে জয় চোখ টাইগারদের। আপনি চান কি না চান, আমরা আপনাকে দেশি সরিষার খাঁটি তেলে দিয়ে যাব। জি হ্যাঁ, এই নিন সুরেশ সরিষার তেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান দেশকে অন্ধকার জগতে নিয়ে গিয়েছিল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল বিএনপি আর ভোট চুরির রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান। 15 আগস্টের শুধু একটা পরিবারকেই হত্যা করা হয়নি, একই সাথে বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, যে আদর্শ, সেগুলিও ধ্বংস করা হয়। খালেদা জিয়া একবার পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক, যদিও ফেল করেছে, কিন্তু সেখানেও তো তার জন্ম তারিখ, সেখানেও তো 15 আগস্ট নাই। মেয়ে যখন প্রধানমন্ত্রী হলো, বাবার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই ইন্টারভিউতে যখন কথা বলে, তখনও সেখানে খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট বলা হয়নি, সেখানেও নাই। তাহলে একটা মানুষ কতটা অমানবিক হলে পরে একটা শোক দিবসকে জন্মদিন বানিয়ে দিয়ে সেই উৎসব পালন করতে পারে আর বড় বড় কেক কাটতে পারে, একটু চিন্তা করে দেখবেন। যাদের যাত্রা শুরু হয়েছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে, কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে, তাদের মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা শোভা পায় না। তাদের কিছু প্রভু আছে, তারা আবার এই একই সাথে সুর মিলায় বাংলাদেশে এখন একেবারে গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করতেই হবে। তো আমার প্রশ্ন সেই সব লোকদের কাছে বা সেই সব দেশের যারা এখন শুধু গণতন্ত্র খুঁজে বেড়ায়, বাংলাদেশে যখন জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, বা যখন এরশাদ মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, আমরা যখন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কই তাদের তো তখন সেই চেতনা দেখি নাই। 2005 সালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার উচ্চ আদালতের রায় কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এমন আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল করেছে সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। শোক দিবসের অনুষ্ঠানে আপিল বিভাগের এক বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত কদিন ধরে চলছে বিএনপিপন্থী আইনজীবীদের সভা, সমাবেশ, মিছিল। স্লোগান সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয় মঙ্গলবার। আবেদনে বিবাদী করা হয়েছে আইনজীবী কায়সার কামাল সহ 7 জনকে। আগামী 19 অক্টোবর আদালত অবমাননার আবেদনের পর শুনানির দিন ঠিক করা হয়। না, আমরা যে 7 জনের নাম মেনশন করেছি না, তো তখন এই গাইডলাইনটা যদি একটা মহামান্য আপিলেট ডিভিশন থেকে আসে, তখন তারা তাদের উপর বাধ্য করে এটা মেনে চলতে। এখন অর্ডার হয়নি, এটা শুনানি আছে 19 তারিখে। এটা একটা গাইডলাইন যে আমরা এই গাইডলাইন মেনে চলব। 2005 সালে বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি AFM আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন।
সেই রায়ের পর্যবেক্ষণে ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচার কাজকে বাধা সৃষ্টি করা যাবে না, বিচারপতিকে বিচার কাজে বাধাগ্রস্ত করা যাবে না। আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, এই বাংলাদেশ সকল আদালত অঙ্গনে। এবং আরও বলছিলেন যে এই ধরনের যদি কেউ এটা এই আদেশটা অমান্য করে কোনো কাজ করেন তো কন্টেম্প্ট হবেন, এবং তার কন্টেম্পটা শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সব ধরনের আইনি আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন। বুধবার এই রায় কঠোরভাবে আপিল বিভাগ আইনজীবীদের মেনে চলতে নির্দেশ দিয়েছেন। আদালত প্রাঙ্গণে কোনো ঘেরাও, পিকেটিং, গ্যাদারিং এবং এমন কোনো কাজ যা বিচার কার্যে বাধা প্রদান করে তা করতে পারবে না। আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীরা কোর্ট চত্বরের বাইরে সমাবেশ করেন। রাজনীতিবিদ যারা মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। সমাবেশ শেষে তারা সুপ্রিম কোর্টে প্রবেশ করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি ক্লিন্টনের একটি পোস্টের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক ও টুইটারে পোস্ট দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মঙ্গলবার দেয়া পোস্টে হিলারি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার এমন পোস্টের সমালোচনা করেছেন মামলা সংশ্লিষ্ট আইনজীবী। আমাদের সঙ্গে কথা বলুন, আমরা আপনাকে যত কাগজপত্র সরবরাহ করব, আপনি দুপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেন, দরকার হলে দুপক্ষের আইনজীবীর বাইরে গিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলেন, যারা এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের মামলার সমস্ত নথিপত্র দিয়ে সহযোগিতা করা হবে। কোনো কিছু না জেনে না বুঝে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে পর্যবেক্ষণ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। সম আদালতে চলুন, যেদিন মামলার সাক্ষী চলছে সেই সাক্ষ্যগুলো আপনি যখন পর্যালোচনা করুন, তারপর আপনি কমেন্ট করুন। বৃহস্পতিবার শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা অশুভ খেলা খেলতে চায় তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয় কর্মকর্তা কর্মচারী আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে ১/১১ স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। গার্মেন্টসের মেয়েদের বেতন ছিল ১৬০০ টাকা, আর আজকে আপনি যখন ঢুকবেন তখনই আপনার ৮০০০ টাকা। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো ষড়যন্ত্র করছে, গণতান্ত্রিক ধারা বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ বিদেশের অশুভ শক্তি। আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে। এমত অবস্থা আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন। 1/11-এর দুঃস্বপ্ন দেখছেন। ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিবৃতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নতুন ১/১১-র স্বপ্ন দেখছে। আজকে যারা বিবৃতি দিয়েছেন, নোবেল লরিয়েট, আরো ইন্টারন্যাশনাল ফিগার্স 160 ইন অল, এই বিবৃতি যে স্পেসে দেওয়া হয়েছে সেটা কিনতে $2 মিলিয়ন। এই অর্থ কোথা থেকে এলো? সব অশুভ শক্তিকে পরাহত করতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই অশুভ খেলা আমরা খেলতে দেব না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙব, এ ধরনের কথা তিনি বলেননি। তার দাবি, তিনি বলেছিলেন ব্যবসায়ীদের হঠাৎ করে জেল জরিমানা করা হলে পরে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে কিছু ব্যবসায়ী এই সুযোগে পণ্যের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন টিপু মুনশি। তৌহিদুর রহমানের রিপোর্ট। আজকের এই সংবেদন
মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীকে ধরবেন। সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা তো কোনো কথা না। বুধবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত সেমিনার শেষে বিষয়টি নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সিন্ডিকেট নয়, ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে সাধারণ মানুষের হয়রানি বাড়বে, এমনটাই বলেছিলেন বলে জানান তিনি। হঠাৎ করে জেল জুলুম দিলে পরে বন্ধ করে দিলে মানুষের সাফারিংসটা বাড়বে, সে কথাটাই বলেছিলাম। তবে বাজারে যে কোনো পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীরা সুযোগ নেয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এই যে সিন্ডিকেট, এটা বলবো কেমন করে, এই যে বিশাল একজন দুইজন তো ডিমের ব্যবসা করছে না, তো এই যে বিশাল জায়গায় দাম বাড়াচ্ছে তারা, বাড়ছে তারা, এটা তো বুঝতে পারে। সব জায়গায় সিন্ডিকেট কথা বলি না, কিন্তু সুযোগ যে তারা নেয় না তা নয়, আমরাও চেষ্টা করি সব রকমভাবে যাতে মানুষের যেটা হওয়া উচিত, লজিক্যালি যা হওয়া উচিত সেইটার কথা চিন্তা করি। এফবিসিসিআই সভাপতি সহ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিরাও সেমিনারে অংশ নেন। তারা কিছু প্রশ্ন তুলেছে যেগুলো তারা চায় শর্ট আউট করতে, যেমন ট্যাক্সের ব্যাপারটা। আমি বলেছি ট্যাক্সের ব্যাপারটা তো নতুন ট্যারিফ হয়েছে, ইমপ্রুভ করবে, আর তাছাড়া এটা ফরেন মিনিস্ট্রির ব্যাপার, ফাইন্যান্স মিনিস্ট্রির ব্যাপার। তারা খুবই ইন্টারেস্টেড আমাদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, এবং বেশ কিছু নতুন নতুন কোম্পানিও আসবে। বাংলাদেশের গ্যাস আহরণ সহ হেলথ কেয়ার ও গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান টিপু মুন্সি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ এশিয়া কাপ 2023। বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরুকাল। প্রথম ম্যাচে সহযোগী আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ইনজুরিতে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও জয়ের পরিকল্পনা এটেই মাঠে নামছে সাকিবের দল। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেতে কোনো ভুল করতে চায় না লঙ্কানরা। শ্রীলঙ্কার পাল্লেকেল্লা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। বিশ্বকাপকে মাথায় রেখে এবার ওয়ানডে সংস্করণে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের আসর। বাংলাদেশের প্রত্যাশাটাও তাই আকাশচুম্বী। হবেই না কেন, টাইগারদের ক্রিকেট ইতিহাসে যত সাফল্য তার সিংহভাগে এসেছে এই সংস্করণেই। তবে মাঠে নামার আগে ইনজুরির কালো মেঘে ছেয়ে গেছে লাল সবুজ শিবির, যার প্রথম শিকার তামিম। পেসার এবাদত তো ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই, আর শেষ মুহূর্তে জ্বরের থাবায় ঘায়েল হয়েছে ওপেনিংয়ের মূল ভরসা লিটন দাস। বিকল্প পরিকল্পনায় দলে ঢুকেছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের সুযোগটা তাই কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন না তিনি। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। এবার সেই বন্ধাত্ম ঘোচানোর মিশনেই মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে তাই জয়ের পরিকল্পনাই সাকিবের দলের। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই, নট নেসেসারিলি যে শুধু বেস বলাররা আমাদেরকে জিতিয়ে দিবে কিংবা শুধু ব্যাটসম্যানরা জিতিয়ে দিবে, এটা না। আমরা চাই সব দিক থেকে আমরা ওদের থেকে ভালো খেলে জিতবো। টাইগাররা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানে গিয়ে। সুপার 4-এর দিকে এগিয়ে থাকতে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের। আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা আছে তাদেরকে ট্রাই করার একটা সুযোগ, নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। এদিকে বাংলাদেশের মতো ইনজুরি থামাতে শ্রীলঙ্কাও স্পিন বিভাগে রাজত্ব করা হাসারাঙ্গাকে পাচ্ছে না তারা। তবে ঘরের মাঠে নিজেদের পিছিয়ে রাখছে না লায়ন্সরা। এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি 15 দেখায় 12 ম্যাচে জিতেছে লঙ্কানরা। এই ম্যাচেও সেই ধারাই অব্যাহত রাখতে চায় দাসুন সানাকার দল। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ, নাইকো দুর্নীতি মামলা চলবে। ভয় ছড়াচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, আক্রান্ত হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বাড়ছে মৃত্যু ঝুঁকি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সে আদেশ দেন। 28 আগস্ট উভয় পক্ষের শুনানি শেষে আজ বুধবার আদেশের দিন ধার্য করা হয়। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুদক খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে। এরপর 2018 সালের মে মাসে খালেদা জিয়া সহ আরও 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দুদক আইনজীবী বলেছেন, আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে মামলাটি চলতে কোনো বাধা নেই। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি তারা ন্যায় বিচার পাননি। আদালতের পর্যবেক্ষণ হলো যে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত ঠিক করবে অপরাধের গুরুত্ব কার কতটুকু। কিন্তু এই মুহূর্তে বিচারিক আদালতে যে অভিযোগ গঠন করেছে তার থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে এই অবস্থায় মনে হচ্ছে আমরা সবসময় যা বলে আসছি, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না। ওনাকে বারংবার ওনার প্রতি অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। জিয়াউর রহমানের হাত ধরেই গুম খুনের রাজনীতি শুরু হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বজনহারা পরিবারের সদস্যরা। তারা বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তিকে দমন করতে চেয়েছিল জিয়া। 1977 সালে রাষ্ট্রীয় গুমের শিকার সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের স্বজনেরা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিও করেন। বাকিটা জানাচ্ছেন রাসেল খান। 1977 সালের 2 অক্টোবর ঢাকার জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিকল্পিতভাবে একটি অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে বিদ্রোহ দমনের নামে কথিত বিচারে বহু মানুষকে ফাঁসি দেয়। নাম পরিচয় পাওয়া যায় 209 জনের। জেলে ছিলেন 2500। 1977 সালের রাষ্ট্রীয় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ও দায়ীদের বিচারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে গুমের শিকার সেনা বিমান বাহিনীর ফাঁসি, কারাদণ্ড ও চাকুরিচ্যুত ব্যক্তিদের স্বজনেরা। স্বজনহারা পরিবারগুলো দায়ী স্বৈরশাসকের বিচারের দাবি করেন। আমার বাবার কবর চাই, আমার বাবার লাশ চাই, আমার বাবার বিচার চাই। এই 45, 46, 47 বছর ধরে খালি কষ্ট করে দাঁড়িয়ে ঘুরতে আসি। 4 মাস পর চিঠি দিছে, আপনার স্বামীরে ফাঁসি দিয়ে মারিয়া লাইছে। এই তো জানি আমরা আমাদের বাবার কলঙ্কিত দাগ দূর করতে চাই। তদন্তের মাধ্যমে বিচার হোক এবং আমার যে ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেওয়া হোক। কতজনকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত কমিশন গঠনেরও দাবি ওঠে মানববন্ধন থেকে। ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন করে দেখেন প্রকৃতপক্ষে কতজন গুমের শিকার হয়েছে, বা আপনারা যে গুমের তালিকা বলছেন কতজন ফেরত এসেছে। আপনারাও একসঙ্গে হন এবং এক একজন করে এই জেনারেল জিয়া খুনি জিয়াউর রহমানের বিচার দাবি করেন। গুম এবং নির্যাতনের যে সংস্কৃতি সেই জিয়াউর রহমানের সময় কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল। প্রথম প্রকাশ্যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুস্তিকায় লিখেছিল সেই সময় 561 জন বিমান সেনা শহীদ হয়েছিল। এখন যারা মানবাধিকারের কথা বলেন তৎকালীন সময়ে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ মন্তব্য বিশিষ্টজনদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। হাদি বুড়িগঙ্গা চ্যানেলকে হাতিরঝিলের চাইতেও বেশি নান্দনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেড়িবাঁধ এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেলের খনন কাজ পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, বুড়িগঙ্গা সংস্কারে 25 কোটি টাকা বরাদ্দ ছিল এবং 23 কোটি টাকার কাজ শেষ হয়েছে। তবে এবার 35 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বুড়িগঙ্গার সীমানায় বেসরকারি সব প্রতিষ্ঠান বা ভবন আছে, তাদের সরে যেতে হবে। যদি সরকার কোনো স্থাপনা থাকে তবে সেটা কতটা প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র। হাতিরঝিল প্রায় 10 বছর লেগে গিয়েছিল। তো আর হাতিরঝিলটা কিন্তু বদ্ধ জলাশয়, এটা কিন্তু উন্মুক্ত নদীর অববাহিকা। তো এখানে একটু ভিন্নতা রয়েছে, তবে নান্দনিকতার দিকে
যেহেতু নদীর অববাহিকা, এটা আরও সুন্দর এবং আরও নান্দনিক হওয়ার চিন্তাভাবনা আমরা করেছি, পরিকল্পনা নিয়েছি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে 2 মাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। তবে এ সময়কালে কয়লা মজুদ থাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সংকট হবে না, অব্যাহত থাকবে বিদ্যুৎ উৎপাদনও। বর্তমান ফেজে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় সকালে উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই ফেজটি থেকে 3,75,000 টন কয়লা উত্তোলনের পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের পর ফের কয়লা উত্তোলন করা হবে। সেখানে 2,10,000 টন কয়লা পাওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। 3 বছর 7 মাসে জেলায় 668 জন আত্মহত্যা করেছে। এর মধ্যে কিশোর কিশোরী এমনকি বৃদ্ধরাও রয়েছে। আত্মহত্যার বিষয়গুলো অভিভাবকরা সঠিক তথ্য দেন না বলেই কারণ বের করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুমা লিসা। 5টি উপজেলা ও 7টি থানা নিয়ে উত্তরের সীমান্তবর্তী জনপদ ঠাকুরগাঁও জেলা। এখানে উঠতি বয়সের তরুণ তরুণী, কিশোর কিশোরী, নারী পুরুষ সহ বৃদ্ধদের মধ্যেও আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে। পুলিশের পরিসংখ্যান বলছে, পারিবারিক কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন, প্রেমে ব্যর্থতা, মাদকাসক্ত ও তথ্য প্রযুক্তির অপব্যবহার সহ নানা কারণেই গত 3 বছর 7 মাসে জেলায় 668 জন আত্মহত্যা করেছে। গড় অনুপাতে প্রত্যেক মাসে জেলায় 20 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। জনসচেতনতা বাড়ালে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন বিভিন্ন পেশাজীবী ও অভিভাবকরা। বিশেষ করে শিক্ষার্থীরা, স্টুডেন্ট যারা আছে, ছোট শিশু যারা আছে, তারা হচ্ছে ফাঁসি দিয়ে, ট্যাবলেট খেয়ে এবং বিভিন্নভাবে যত উপায় আছে, তারা কিভাবে এই উপায়গুলো জানা যায় না, বিভিন্ন উপায়ে হুট করে হয়তো অনেক সময় আত্মহত্যা করে ফেলে এবং অনেককে দেখা যায় যে ধীরে ধীরে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আত্মহত্যা করছে। এই বিষয়টাতে আমাদের সামাজিক, পারিবারিক এবং ধর্মীয়ভাবে এটা আমাদের কাউন্সেলিং করা উচিত। আমার মনে হয় যে সকলেই যদি আমরা আমাদের সন্তানদেরকে সময় দিই, তাহলে তারা বিপদগামী হবে না এবং আত্মহত্যাকে বেছে নেবে না। তাদেরকে কিভাবে মোটিভেট করে ফিরিয়ে আনা, কাউন্সেলিং করা, এগুলো হয়তো এখন শুরু করার উপযুক্ত সময়। এটিকে রোধ করতে হলে রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে এবং সামাজিক উন্নয়ন প্রয়োজন। আত্মহত্যার প্রবণতা রোধে শিক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে বলে মত এই চিকিৎসকের। কখনোই কোনো ব্যক্তি শুরুতেই আত্মহত্যা করে ফেলে না, তার আগে তার কিছু লক্ষণ প্রকাশ করে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকে, তার আত্মহত্যার চেষ্টা থাকে, তার সেলফ হার্ম করার যে প্রবণতা সেগুলো থাকে। তখনই আমাদের আসলে খুব দ্রুত পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ বলছে, বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধদের একাকিত্ব আত্মহত্যার কারণ। তবে শিশু কিশোরদের আত্মহত্যার বিষয়গুলো অভিভাবকরা সঠিক তথ্য দিলে সঠিক কারণ বের করা যাবে। যে সমস্যাগুলো একজন আরেকজনের কাছে শেয়ার করলে সেটি সমাধান হতো, সেটি না আর কোনো পারিবারিক কোনো মনোমালিন্য অথবা আবেগের কারণে মানুষ এটি করে যাচ্ছে। তো শিক্ষাও একটি বিষয় রয়েছে। কাজে আমরা এখানে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা উঠান বৈঠক যেখানে করছি, সেখানে আত্মহত্যার বিষয়ে আমরা একটা বক্তব্য রাখছি। এই স্কুল কলেজে গিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েদের সাথেও আমরা কথা বলছি। আত্মহত্যার প্রবণতা কমাতে জনসচেতনতা বৃদ্ধি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপের উপর জোর দিচ্ছেন সচেতন মহল। মাসুমা লিসা, 21 টেলিভিশন। জানাবো ব্ল্যাকহিট ডেঙ্গু পরিস্থিতির খবর। ভীতি ছড়াচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। মাল্টি অর্গান ডিফাংশন সিনড্রোম বা অনেকগুলো উপসর্গ একসাথে থাকাটাই এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। ডেঙ্গুর এই ধরনের সাধারণত লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস আক্রান্ত হতে পারে। এতে মৃত্যু ঝুঁকি যেমন বেশি, আবার সেরে উঠতেও লাগছে বেশি সময়। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ৭৫ ভাগই ভাইরাসটির সেরোটাইপ 2 বা ডেন 2 দ্বারা সংক্রমিত হচ্ছে। এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার। জ্বর না থাকলেও ডেঙ্গু আক্রান্তদের ডায়রিয়া, মাথা ব্যথা ও বুকে পানি জমা সহ নানা উপসর্গ থাকছে। ময়লা আবর্জনার কারণে যেখানে সেখানে পানি ফেলার কারণে এই মশার উপদ্রবটা বেশি জুড়াইনি আমাদের বাসার এখানে।
প্রথম মাদ্রাসা থেকে আইসা বলে কি আম্মু আমার হাত পা সম্পূর্ণ ব্যথা করে, আমার জ্বর। পরে ম্যাপে দেখি যে জ্বর, সাথে সাথে নাপা একটা দিছি, সন্ধ্যার পরে থেকে 104 জ্বর, কোনো নামানামি নেই। তারপর দিন টেস্ট করে সাথে সাথে দেখি ডেঙ্গু। চিকিৎসকরা জানিয়েছেন নতুন একটি বা দুটি উপসর্গে আক্রান্তরা দ্রুত সেরে উঠছেন। তবে বিশেষ করে হার্ট, ডায়াবেটিস ও কিডনির সমস্যা যাদের আছে তারা ডেঙ্গুতে আক্রান্ত হলে থাকছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হিমোরেজিক আর ডেঙ্গু শক সিনড্রোম। আর একটা আছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, যেটা হলো যে এক্সপ্যান্ডেড মানে ডেঙ্গু শক হচ্ছে না কিন্তু পেশেন্টটা একদমই খারাপের দিকে যাচ্ছে, মাল্টি অর্গান ইনভলভমেন্ট, যেমন আমরা বলি এনসেফালাইটিস, যদি ব্রেনে প্রদাহ হয় অথবা তার লাংস অথবা কিডনি অথবা লিভার যদি সমস্যা দেখা দেয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটা একদম খারাপের দিকে যায়। হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি সমস্যা আগে থেকে থাকে, এই টাইপ পেশেন্টগুলো যাদের এমনি কম, অনেকটা কম থাকে, ওই পেশেন্টগুলো খারাপের দিকে যায়। দেশে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 550-রও বেশি মানুষ। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্যাংক ব্যবস্থার বাইরে 3,10,000 কোটি টাকা, আমানতের সুদের হার বাড়ানোর পরামর্শ। ইথিওপিয়ায় লড়াইয়ে 1.5 শতাধিক নিহত, মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জাতিসংঘে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। মূল্যস্ফীতির চাপ সহ নানা কারণে মানুষের মাঝে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা বেড়েছে। ব্যাংক ব্যবস্থার বাইরে রয়েছে 3,10,000 কোটি টাকা। এই বিপুল অর্থ ব্যাংকে ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সুদ হার বাড়ালে বাজারে থাকা অতিরিক্ত অর্থ ফেরানো কঠিন হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। দৈনন্দিন ব্যয়সহ নানা চাহিদা মেটাতে সাধারণত বাজারে থাকা মোট অর্থের 10 থেকে 12% মানুষের হাতে থাকে, তবে এখন তা 16% উঠে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব বলছে গত জুন শেষে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল 3,10,156 কোটি টাকা। যেখানে ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেন বাড়ছে, সেখানে মানুষের হাতে নগদ অর্থ বেড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা মনে করছেন না ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। এজন্য সম্প্রতি ব্যাংকার্স মিটিংয়ে মানুষের হাতে থাকা বাড়তি নগদ অর্থ ফের ব্যাংকে ফিরিয়ে আনতে ব্যাংকারদের তাগিদ দেন গভর্নর। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন সংকোচনমূলক মুদ্রানীতি চলছে, তাই ব্যাংকে তারল্য প্রবাহ কম। লাস্ট মনিটারি পলিসির দিকে তাকান, আমরা কিন্তু বলেছি যে ইনফ্লেশন কন্ট্রোল করা হচ্ছে আমাদের এখনকার মনিটারি পলিসির একটা উদ্দেশ্য, এবং সেই মনিটারি পলিসিতে এই মানি সাপ্লাইটাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে আমরা দ্রব্যমূল্যের যে মূল্যস্তর সেটাকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি, যার ফলে আমাদেরকে আসলে এখন একটু মানি সাপ্লাই কমাতে হবে মার্কেট থেকে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের মাঝে ব্যাংকে টাকা রাখার প্রবণতা কমে যায়। মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফেরাতে চাইলে এখন অবশ্যই আমানতের সুদের হার বাড়াতে হবে। মানুষের যদি আস্থা ব্যাংকের উপর কম থাকে, ব্যাংকগুলো অনেক রকমের ট্যাক্স আদায় করছে, ফিজ চার্জেস আদায় করছে, আমার 18 টাকায় থাকতেছে না, 18 টাকায় কমে যাচ্ছে, তাহলে মানুষ কিন্তু টাকাটা সরিয়ে রাখে। এটাকে ব্যাংকে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে টাকার যে উপর যে ইন্টারেস্টটা দেওয়া হয়, সেই ইন্টারেস্টটা যদি বাড়ে তাহলে কিন্তু টাকা আস্তে আস্তে ব্যাংকে ফেরত যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলে ব্যাংক ব্যবস্থায় অর্থপ্রবাহ বাড়বে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকে তারল্য বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মত এই অর্থনীতিবিদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এখনো 23% রপ্তানিমুখী পোশাক কারখানা কোনো ধরনের তদারকির বাইরে থাকায় তাই শিল্পের জন্য ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এক ব্রিফিংয়ে সিপিডি বলেছে তদারকি কার্যক্রমে এক ধরনের ঢিলেঢালা ভাব চলে এসেছে। মেহেদী হাসানের রিপোর্ট।
2013 সালের 24 এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা, যা ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত কারখানা দুর্ঘটনা। এরপর তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে নড়েচড়ে বসে সরকার, বিজিএমই এর পাশাপাশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গঠন করা হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। বিদেশি ক্রেতাদের এই দুই জোট প্রায় সব কারখানা পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো বন্ধ করে দেয়, আর অনেক কারখানাকে সংস্কারের নির্দেশ দেয়। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হলে দায়িত্ব নেয় আরএমজি সাস্টেইনেবল কাউন্সিল আরএসসি, যারা তদারকি করছে 1887 কারখানা। এর বাইরে নিরাপন 350টি এবং রেমিডিয়েশন কোঅর্ডিনেশন কাউন্সিল আরসিসি 659টি কারখানা তদারকি করছে। সিপিডি বলছে এর বাইরেও রপ্তানির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত 856টি কারখানা রয়ে গেছে। 856টি কারখানা কোনো ধরনের মনিটরিং হিসেবের মধ্যে নাই। এই কারখানাগুলো থেকে কাজ চলছে, এগুলো থেকে এক্সপোর্ট হচ্ছে, এগুলো সাবকন্ট্রাক্টিং করছে, সবই তাহলে চলছে। তাহলে এদের এই মনিটরিংটা কে করবে? এবং এই সংখ্যাটি দিন দিন বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আরএসসি, আরসিসি ও নিরাপনের তদারকিও এখন অনেক ক্ষেত্রে দায়সারাভাবে হচ্ছে, যা গোটা শিল্পে ঝুঁকি বাড়াচ্ছে। পুরাতন ফ্যাক্টরিগুলোর ভিতরে ছোট ফ্যাক্টরিগুলোর কিছু কিছু প্রবলেম রয়েছে, তবে ইনস্টিটিউশনাল লেভেলে এগুলোকে মনিটর করা যেটা যাদের দায়িত্ব, সেই জায়গাটাকে আমার মনে হয় যে আরো বেশি স্ট্রেংথেন করার দরকার রয়েছে, বিশেষ করে সরকারের অধীনে যে এজেন্সিগুলো। সিপিডি বলছে রানা প্লাজার পর গেল 10 বছরে তৈরি পোশাক শিল্পে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ছোট ছোট বেশ কিছু দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সম্ভবত আমরা ধরে নিচ্ছি যে কর্মপরিবেশের নিরাপত্তায় তৈরি পোশাক খাতে আর করণীয় নেই। আমি বলে দিচ্ছি এই কথাটি, বা যদি আপনাদের এই ধারণাটি থাকে, এটি ঠিক না। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ইউএস ওপেন টেনিসের ছেলেদের এককে জার্মানির ডোমিনিক কোয়েফারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কার্লোস আলকারাজ। মেয়েদের এককে মেরিনা জেনোভস্কার বিপক্ষে জিতেছে আরিনা সাবালেস্কা। ইনজুরিতে নিজের সেরা দিতে পারেনি সাবালেঙ্কার কাছে পাত্তাই পায়নি বেলজিয়ামের মেরিনা জেনোভস্কা। 6-3, 6-2 ব্যবধানে জিতে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল। জিয়ার আমলেই শুরু হয় ভোট চুরির রাজনীতি, বললেন প্রধানমন্ত্রী। বিচার অঙ্গনে মিছিল সমাবেশ করলে আদালত অবমাননা। হাইকোর্টের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। ইউনূসের পক্ষে ফেসবুকে হিলারির প্রচার। বাংলাদেশে এসে বিচার পর্যবেক্ষণের আহ্বান দুদক আইনজীবী। সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর সাফাই, কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু কাল। দলে ফিরলেন এনামুল। ইনজুরির ধকল কাটিয়ে জয় চোখ টাইগারদের। খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।